ফেসিবাদের পক্ষের লোকেরা দুই ধরনের ভূমিকা পালন করেছে, কিছু সোচ্চারভাবে ক্ষমতায় রাখার জন্য ভূমিকা পালন করেছে, আর কিছু নীরবতা পালন করেছে। এবং এখন আবার সুযোগ বুঝে অনেকেই রূপ পাল্টিয়ে জুলাই যুদ্ধ সাজার জন্য চেষ্টা করতেছে, অপচেষ্টা করতেছে। কাজে এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু এত ত্যাগ কোরবানির পরে যে পরিবর্তন, ইতিহাসের নজিরবিহীন ঘটনা, সরকার বাদ দিয়ে, দল বাদ দিয়ে, দেশ বাদ দিয়ে পালিয়ে যাওয়া, এটা একটা নজিরবিহীন ঘটনা। এত বড় একটা নজিরবিহীন ঘটনার পরে আজকে প্রায় 14 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত সংস্কার আশা করেছিলাম সেটা এখনো আমরা দেখতে পাচ্ছি না। অনেক ষড়যন্ত্র, বাধা এখানে দেখতে পাচ্ছি। এই যে জুলাই সনদটা, এটা প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার দিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। বাংলাদেশে অনেক ইতিহাস আছে, বাংলাদেশটাই টিকে আছে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডারের উপর। বলতে গেলে বাংলাদেশের সূত্রপাত 70-এর নির্বাচন নিয়ে। 70-এর নির্বাচনটা হয়েছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার 1970, যেটা 23 মার্চে ইয়াহিয়া স্বাক্ষর করেছে। তো এটা একটা প্রভিশনাল অর্ডার, এটার ভিত্তিতে 70-এর নির্বাচন হয়েছে। 70-এর নির্বাচনে 5টা পয়েন্ট ছিল। 5টা পয়েন্টে যদি 2টা পয়েন্ট আনি তাহলে হবে, একটা হচ্ছে যে পাকিস্তান ভাঙা যাবে না, আর একটা হচ্ছে ইসলামের বিরোধিতা করা যাবে। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মেহমান মাওলানা মোহাম্মদ শাহজাহান বাবুল উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতেও নো ল উইল বি ইনাক্টেড এগেইনস্ট কোরআন এন্ড সুন্নাহ, এটা লিখতে দিয়েছে 70-এর নির্বাচনে। এরপরে 70-এর নির্বাচনের ম্যান্ডেট মেনে না নেওয়ার কারণেই 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বুড়ে ধারণের মাধ্যমে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। এবং এই মুক্তিযুদ্ধের বিজয়ের প্রাক্কালে 3রা ডিসেম্বরে আমাদের প্রতিবেশী দেশ এটা রাজনৈতিক সমর্থন 6 ডিসেম্বর থেকে তারা প্র্যাকটিক্যালি সামরিকভাবে সহযোগিতা করে। তো 6 থেকে 16 ডিসেম্বর 11 দিন যুদ্ধ করে তারা বিপ্লব যেদিন সংগঠিত হলো, বিজয় দিবস 16 ডিসেম্বর, সেদিন স্বাভাবিকভাবে দাবি ছিল মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এমএজি ওসমানী সেখানে স্বাক্ষর করবে, কিন্তু তাকে সেখানে থাকতেই দেওয়া হয়। খন্দকার ছিলেন, তাকে চেয়ার দেওয়া হয়, তিনি অভিযোগই মানতেছেন। তাহলে এইভাবে মাত্র 11 দিনের যুদ্ধে সহযোগিতা করে এই বাংলাদেশের বিজয়ের গৌরবটাকে ছিনতাই করা হয়েছে। এবং তারা এটা পাকিস্তান এবং ভারত যুদ্ধের আমেজ সৃষ্টি করেছিল এর মাধ্যমে। এবং তাদের আর্মি হেডকোয়ার্টারে সেই 16 ডিসেম্বরের নিয়াজি এবং অরোরার স্বাক্ষরিত যে দলিল, সেটা তারা গৌরবের সাথে টাঙিয়ে রেখেছিল। সেটা সরানো হয়েছে আমাদের এই 36শে জুলাই, 5 আগস্ট দিনে হাসিনা পালিয়ে গেল, সেই দিনে সেটা সরানো হয়েছে। এখন আমরা অনুরোধ করবো সেটা সরালে তো হবে না। এখন গণভবন যে দখল হয়েছে সেই ছবি সেখানে টাঙাতে হবে, তাহলে বুঝবো যে আমরা এই বিপ্লবকে মেনে নিয়েছি। তারা যদি আরকান আর্মির সাথে বৈঠক করতে পারে, তারা যদি আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক করতে পারে, তাহলে বাংলাদেশের নতুন বিপ্লবীদের সাথে কেন সম্পর্ক করতে পারবে না? এটা কি এথিক্যাল হয়? এথিক্যাল হয়। আমরা সেই এথিক্যাল আচরণ তাদের কাছ থেকে আশা করি। তাহলে এই যে জুলাই প্রক্লেমেশন, এটা এখনো আইনগত ভিত্তি পায় নাই, জুলাই সনদ এসে, অথচ বাংলাদেশ এই যে মুক্তিযুদ্ধের পরে 72 সালে আমরা সংবিধান পেয়েছি। 72 সালের সংবিধানটা 4 নভেম্বরে পাশ করেছে কারা? যারা পাকিস্তানের অখণ্ডতার ওয়াদা দিয়ে 70-এ নির্বাচিত হয়েছে। তাহলে তারা তো বাংলাদেশের সংসদ সদস্য হওয়ার উপযুক্ত না, বাংলাদেশের সংবিধান অধিকার করা তাদের কোনো অধিকার নেই। তাহলে এইটা একটা প্রভিশনাল, কি প্রভিশনাল বিষয়? এটা প্রভিশনাল। এরপরে এই যে এই সংবিধানটা কার্যকর হয়েছে 16 ডিসেম্বর 1972। তাহলে 16 ডিসেম্বর থেকে 26 মার্চ পিছনের দিকে গেলে এই সময়টা পুরোটাই প্রভিশনাল অর্ডারের উপর চলছে, কোনো গণতন্ত্র ছিল না, সংবিধান ছিল। শেখ সাহেব মারা যাওয়ার পরে 83 দিন শাসন করেছে আমাদের খন্দকার মোস্তাক, তখনও সংবিধান কার্যকর ছিল, তখন প্রভিশনাল অর্ডার দিয়ে বাংলাদেশ শাসন করেছে।
এরপর 7ই নভেম্বর থেকে 3.25 বছর প্রায় 18ই ফেব্রুয়ারি 79 সালে দ্বিতীয় সংসদ নির্বাচন হওয়া পর্যন্ত জিয়া রহমান শাসন করেছে, পুরোটাই প্রভিশনাল অর্ডারের উপর বাংলাদেশ চলেছে। খালেদা জিয়া যে নির্বাচিত হলো 91, সেই শাহাবুদ্দিন সাহেবের কেয়ারটেকার সরকার, এটা তো সংগঠন গঠনতন্ত্র ছিল না, এটাও প্রভিশনাল অর্ডারের ভিত্তিতে, জনমতের ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে আমরা সমাধান করি। তাহলে কেন এটাকে প্রভিশনাল কমিশন অর্ডার দিয়ে কেন আইনি, এটা যদি কেন অন্তর্ভুক্ত হয়? এখানে এক নম্বর দাবি হচ্ছে আমাদের এখানে, কারণ এটা যদি না হয়, জুলাই প্রক্লামেশন যদি না হয়, তাহলে কালকে যদি রাজনৈতিক পরিবর্তন হয়, যারা বিপ্লবী, যারা শহীদ, তারাই অপরাধী হবে। ডক্টর ইউনূস নিজেও ফ্যাসাদে পড়ে যাবে, আইনগতভাবে তিনি অপরাধী হবে। কারণ কিন্তু কোন সনদের ভিত্তিতে দেশ চলে এই প্রশ্ন, সেজন্য জামাত ইসলাম এটা হচ্ছে যৌক্তিক দাবি।